প্রিয় দেশবাসী, আমাদের এমন একটা সময় ছিল আমরা আমাদের কোনো ঠিকানা খুঁজে পেতাম না। এই দুইটা জায়গাটাকে নিতে হবে খুব শক্ত হাতে, এইখানে কোনো ছাড় নাই। সে বিচারের তলোয়ারে যদি আমারও কল্লা উড়ে উড়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি, বাকি সকল বিষয় আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে এসপায়ার বাংলাদেশ, অর্থাৎ প্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কি পলিসি, এর একটা অংশ আজকে এখানে আলোচিত হয়েছে সকাল 9টা থেকে শুরু করে। আমি আরেকবার আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে গোটা দিবসটি জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন, সঙ্গী ছিলেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, শক্তি জুগিয়েছেন, আমাদের আস্থা জন্মেছে। আমরা সবাই মিলে আগামীতে নতুন একটা বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। এখানে বিদেশি কূটনীতিকবৃন্দ এসেছিলেন, মিডিয়ার সিনিয়র ব্যক্তিত্বরা এসেছিলেন, দেশের ব্যবসায়ী জগতের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এসেছিলেন, বন্ধু রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন, ওলামায়ে কেরাম এসেছিলেন, সিভিল সোসাইটির সম্মানিত সদস্যবর্গ এসেছিলেন, অনেক ইকোনমিস্ট এখানে এসেছিলেন, অনেক গবেষক এখানে এসেছিলেন। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আজকের এই কর্মসূচি বাস্তবায়নে দিনরাত খেটে চমৎকারভাবে আমাদের সামনে যারা আজকের এই উপস্থাপনা এনে হাজির করেছেন, তাদেরকে আরেকবার একেবারেই হৃদয়ের ভিতর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এমনকি আপনারা শুনে অবাক হবেন, একজাক মানুষ নারীর টানে, দেশের টানে এই কাজগুলা করার জন্য তারা বিদেশের মাটিতে বসে করতে পারতেন, কিন্তু না, তারা মাটি ছোঁয়ার জন্য আপনাদের সাথে এসে হাজির হয়ে গিয়েছেন এবং এই কয়েকদিন তারা অবিরাম কাজ করে গিয়েছেন। আমি সকলের নাম নিতে পারলে খুবই খুশি হতাম। দুই দেশ থেকে দুইজনকে নাম নিয়ে সিম্বলিক আমি কৃতজ্ঞতা আদায় করছি। ডক্টর প্রফেসর মুকাররম হোসেন, তিনি সোয়ানসি ইউনিভার্সিটির প্রফেসর, এবং মাসুদ রহমান, যিনি আমেরিকা থেকে রিপ্রেজেন্ট করেছেন। এছাড়া স্পেন থেকে আমার স্নেহের আশিক এসেছে, আরো অনেকে এসেছেন। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বিদেশে যখন যাই দুটি কথা বলি, যে প্রিয় দেশকে আমরা বিশ্বাস করি যে সবাই আমরা ভালোবাসি। ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এইটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। আমরা তখন বলি আমাদের দুটি রেমিটেন্স লাগবে, একটি হচ্ছে আমাদের আর্থিক রেমিটেন্স, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স। এটাও বলি আর্থিক রেমিটেন্স চাইলেও পাঠাবেন, না চাইলেও পাঠাবেন। দ্বিতীয়টা নেওয়ার জন্য আজকে এসেছি। দুই হাত সামনে বাড়িয়ে বুকে জড়িয়ে আপনাদেরকে নিতে চাই, আপনারা চলে আসেন দেশে। আশান্বিত হই যখন তাদের পক্ষ থেকে একদম ক্লিয়ার কমিটমেন্ট দিয়ে বলা হয়, আপনারা যখনই অনুভব করবেন আমরা তখনই ডানা মেলে চলে যাব ওখানে। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সুধীমণ্ডলী, দিবসব্যাপী এই আয়োজন বাংলাদেশ জামাত ইসলামী আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায়, গড়তে চায়, তার একটা আংশিক রিফ্লেকশন ছিল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দাওয়াত দিয়ে আমার গল্পটা হয়ে গেছে টুনাটুনির গল্প। আপনারা সারাদিন ভরে এখানে ছিলেন, মাঝখানে বেশ ভালো সময়ের জন্য আমি উদাও হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন যাইনি। আজকে যে কারণে আজকে আমরা এখানে বসতে পেরেছি, কথা বলতে পারছি, যাদের কাছে ঋণী তাদের স্মৃতিটা স্মরণ করার জন্য গিয়েছিলাম। সাবেক গণভবন, যেটাকে বাংলাদেশের ধ্বংসের
কেন্দ্রস্থলে পরিণত করা হয়েছিল। সেই গণভবনকে জুলাই আন্দোলনের স্মৃতি ঘর হিসাবে গড়ে তোলা হয়েছে, মিউজিয়াম হিসাবে। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আবার আমাদের এই দিনেই তিনি মহব্বত করে সেই সময়টাও রেখে দিয়েছিলেন। আমি তার কাছ থেকে এসকেপ করতে চেয়েছিলাম, তিনি কোনোভাবেই আমাকে স্পেয়ার করতে রাজি হননি, যার কারণে আমি বাধ্য হয়ে সেখানে চলে গিয়েছিলাম এবং ডেকোরাম ভায়োলেট করে, আদবের খেলাফ করে উনাকে ভিতরে রেখে আমি বাইরে হয়ে চলে এসেছি। তাও আসতে গিয়ে সারাদিন আপনাদেরকে বসিয়ে রাখতে হয়েছে। আমি আবার মাপ চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এটি আমার ইচ্ছাকৃত ছিল না, আমার আবেগ নয়, জাতির আবেগের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমি গিয়েছিলাম। আমি সেই জুলাই শহীদদেরকে, আহতদেরকে, জুলাই যোদ্ধাদেরকে সবাইকে আমি আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এই বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। বাংলাদেশ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। বাংলাদেশ ভালো না থাকলে কেউ আমরা ভালো থাকবো না। আমরা শৈশবে যে বাংলাদেশ পেয়েছি, তার আগের যে দেশটা আমরা পেয়েছি, তখনকার সামাজিক শান্তি শৃঙ্খলা এবং সৌন্দর্য যেটা ছিল, দুঃখজনক হলেও সত্য, বিশ্বের দেশগুলোর সভ্যতার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে পড়েছি। বিবেকের কাছে যদি প্রশ্ন করি, আমার সন্তান, আমার নাতি নাতনি, আপনার সন্তান, আপনার নাতি নাতনিকে কোন পরিবেশে রেখে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের কাছে কোনো জবাব নাই। অতএব আরেকবার আমাদেরকে যুবক হয়ে লড়তে হবে ইনশাআল্লাহ। যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয়। এই দেশের যুবকরা প্রমাণ করেছে, তারা পালও তুলেছে, হাওয়াও ঘুরিয়ে দিয়েছে। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর আমরাও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, পিছে নয়, একেবারে সাথে এবং পাশে। বাংলাদেশ দুইটা গোল যদি অন্তত অ্যাচিভ করতে পারে, তাহলে বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে শিক্ষার ব্যাকবোনটা যদি ঠিক করে দেওয়া যায়, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, শুরু করতে হবে প্রাইমারি থেকে। মূল ঠিক থাকলে গাছও ঠিক হবে, তার ডালপালাও ঠিক মতো গজাবে, পত্র পল্লবে ভরে উঠবে, ফুলও পাওয়া যাবে, ফলও ভোগ করা যাবে। কিন্তু মূলও যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না। এই জন্য আমাদের প্রাইমারি থেকেই আমাদের শুরু করতে হবে। আর আমরা শিক্ষার ক্ষেত্রে মাত্র ছোট্ট দুটি কথা বলছি। এই শিক্ষা হবে নৈতিকতা ভিত্তিক, আর এই শিক্ষা হবে প্রফেশনাল শিক্ষা। আমরা ওই সমস্ত বেকামা থিওরিটিক্যাল শিক্ষা এই দেশের জন্য আর একেবারেই চাচ্ছি না। ওইটাকে বিদায় করে দিতে হবে। সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর হচ্ছে সোশ্যাল জাস্টিস। সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সব কিছু নির্মূল হবে। কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে, তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয়। এই দুইটা জায়গাটাকে নিতে হবে খুব শক্ত হাতে। এইখানে কোনো ছাড় নাই। সে বিচারের তলোয়ারে যদি আমারও কল্লা উড়ে উড়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যায় বিচার কায়েম হোক। ন্যায় বিচার কায়েম হতে হবে। এই বিচার কোনো ব্যক্তির পদ পদবি, তার প্রভাব প্রতিপত্তি দেখে এই বিচার আর পরিচালিত হওয়া উচিত নয়। এর কবর রচনা হয়ে সত্যিকার অর্থে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল, সবার জন্য বিচার, সুবিচার এবং সকলের জন্য সমান বিচার, এটাই নিশ্চিত করতে হবে। এখানে কোনো ইম্পিউনিটি বলে কোনো কথা নাই, ইমিউনিটি বলেও কোনো কথা নাই। এখানে জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি, বাকি সকল বিষয় আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। এই যাত্রাপথে বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের দোয়া ভালোবাসা পেয়েছে, সমর্থন পেয়েছে, এবং বিশেষ করে 36 জুলাইয়ের পর
একটা মজলুম সংগঠনকে যেভাবে আপনারা কুলে তুলে নিয়েছেন, বুকে তুলে নিয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা সিম্পলি আপনাদের কাছে চিরজীবনের জন্য ঋণী। প্রিয় দেশবাসী, আমাদের এমন একটা সময় ছিল আমরা আমাদের কোনো ঠিকানা খুঁজে পেতাম না। সেই সময়টা আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আমাকে একবার রিমান্ডে জিজ্ঞেস করা হলো যে আপনার সর্বশেষ অ্যাড্রেসটা কি একটু বলবেন। আমি বললাম কোনটা বলবো? বলে যে কোনটা মানে? বললে আমার তো শত শত অ্যাড্রেস। বলে স্যার, এই অবস্থায় আপনি আমাদের সাথে একটু হালকা আনন্দ ভাগাভাগি, বলছিল মস্করা করতে পারেন। আমি বলছিলাম নো, আমি মস্করা করছি না, দিস ইজ রিয়েলিটি। বলছিল আপনি কি একটু বুঝিয়ে বলবেন আপনি কিভাবে শত শত বাড়ির এবং ঠিকানার মালিক? আমি বলেছিলাম যে এই যে আপনাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, এই কারণে কোনো বাড়িতে 1 রাত 2 রাত, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এইরকম করেই আমাদের গত 15 বছর কেটেছে। এখন কোনটা বলবো? বলে যে আপনার আর প্রেজেন্ট অ্যাড্রেস আমাদের লাগবে না। দ্যাট ওয়াজ রিয়েলিটি। আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নিশ্চিতভাবে জীবন, ইজ্জত এবং সম্পদের ঝুঁকি নেওয়া। আমাদেরকে ধরতে গিয়ে আশ্রয়দাতাকে ধরেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু ঝাল মিটিয়েছে আশ্রয়দাতার উপর। তুমি কেন এদেরকে আশ্রয় দিলে? দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ। এই সময় আমাদেরকে যারা আশ্রয় দিয়েছেন, আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ সাক্ষী, আপনাদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই। আমরা চিরজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। মহান রবের কাছে, প্রভুর কাছে দোয়া করি এই জগতে আপনারা এই মজলুমদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন, আল্লাহ যেন তার জান্নাতের কুলে আপনাদেরকে আশ্রয় দেন। প্রিয় দেশবাসী, আপনাদের এই ঋণ আমরা পরিশোধ করার জন্য সামান্য চেষ্টাই দুনিয়ায় চালাতে চাই। যে দুর্নীতি আর দুঃশাসনের কবলে চাপা পড়েছিল প্রিয় বাংলাদেশ, ওই চ্যাপ্টা বাংলাদেশ থেকে আমরা একটু টেনে উঠাতে চাই। সেদিন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আজকেও আশা করি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। আমাদের সন্তানদেরকে, আগামীর প্রজন্মকে কথা দিতে চাই, ছেলে হোক মেয়ে হোক, সবার প্রতি আমাদের একই কমিটমেন্ট। আমাদের জীবনের শেষটুকু দিয়ে তোমাদেরকে একটি পরিচ্ছন্ন, একটি প্রসপারাস এবং একটি শান্তির বাংলাদেশে রেখে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, রাষ্ট্রের বৈধ সকল সুযোগও যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। যা না করলেই নয়, শুধু এইটাই আমরা গ্রহণ করব। আমরা চেষ্টা করব ওগুলা গ্রহণ না করেও পারি কিনা। আমরা রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করি নাই, এই রাজনীতিকে আমরা কর্তব্য হিসেবে গ্রহণ করেছি। নেশা শব্দটা শুনতে খারাপ লাগে। নেশা মানে কোনো দিকে একেবারে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়া। ওই অর্থে যদি বলেন তাহলে রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতি আমাদের ঝুঁকে পড়া। এবং আমরা দুনিয়ায় রাজনীতি করি না কোনো পদ পদবীর জন্য, সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্য। আমাদের রাজনীতি সার্থক হবে যদি জনগণের চোখের পানি থেমে গিয়ে টুকটের কোনায় সামান্য একটু হাসি ফুটে উঠে। এটি হবে আমাদের রাজনীতি। আপনারা দোয়া করবেন। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চলো একসাথে গড়ি বাংলাদেশ।
এই স্লোগানের সাথে সবাইকে, সারা দেশবাসীকে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এই আয়োজনের সকল ত্রুটি বিচ্যুতির জন্য আমি দায়ী এবং এই জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাই। আর যা কিছু সৌন্দর্য ফুটে উঠেছে এটি সমবেতভাবে আপনাদের সহযোগিতা এবং প্রয়াস। এই জন্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি আপনাদেরকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় বৃদ্ধি করে দিন। চলুন বাংলাদেশ একসাথে গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।